হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি হচ্ছি শাহাদাত হোসেন সৌরভ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো গত ক্লাসে আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়টি প্রথম অংশের এমসিকিউ সলভ করেছিলাম। তো আজকে দ্বিতীয় অংশের এমসিকিউ সলভ করবো। তো দেরি না করে তোমরা যারা এখনো জয়েন হওনি তোমরা তো জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধুদের মাঝে মেনশন করে ছড়িয়ে দাও। তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। দ্রুত একটু জানাও। ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের কোশ্চেনে। ওকে, তো প্রথম কোশ্চেনে বলা হচ্ছে যে 25 ডিগ্রি তাপমাত্রায় পানির পিএইচ এবং পিওএইচ উভয় 7 হলে অধিক তাপমাত্রায় নিচের কোন সম্পর্কটি সঠিক। তো বলা হচ্ছে যে রুম টেম্পারেচার যেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেই তাপমাত্রায় পিএইচ এবং পিওএইচ মান দেওয়া 7 হলে অধিক তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ানো হয় সেক্ষেত্রে কি ঘটবে। তো আমরা আগে একটু দেখার চেষ্টা করি পিএইচটা কি আসলে। আচ্ছা, তো পিএইচ কি বলতো? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। আর পিওএইচ কি বলতো? পিওএইচ মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। তো এই যে লগ, মাইনাস লগ মানে কি বলতো? মাইনাস লগ মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ পিএইচ এর সাথে এখানে হাইড্রোজেন আয়নের ব্যস্তানুপাতিক সম্পর্ক, দেন পিওএইচ এর সাথে হাইড্রোক্সিল আয়নের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কি বলতো? তার মানে যদি পিএইচ বেশি করতে হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমাতে হবে। আবার দেখো, যদি পিওএইচ বাড়াতে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কমাতে হবে। তো আমরা একটু দেখি। তো পিএইচ দেখো, মান বসাই 7 ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। আচ্ছা, এটা করার দরকার হয় না অবশ্য। আচ্ছা, তো আর কি লিখি, ঠিক আছে। তো দেখো, যদি তাপমাত্রা বাড়ানো হয় সেক্ষেত্রে কি করবে? যদি তাপমাত্রা বাড়ানো হয় সেক্ষেত্রে পানির অণুটা তাড়াতাড়ি ভেঙে যাবে। হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়ন, এটা ভেঙে গিয়ে কি হবে বলতো? দ্রুত পানির মধ্যে ছড়িয়ে পড়বে, অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের যে ঘনমাত্রা এটা বেড়ে যাবে। তো ঘনমাত্রা যদি বেড়ে যায় তাহলে কি হবে বলতো? তাহলে পিএইচ কমবে না? ধরো যে হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাপ দেওয়ার ফলে কি পানিটা বিশেষভাবে বেশি করে বিশ্লেষণ হচ্ছে। তো বিশ্লেষণ হলে কি হবে বলতো? হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, অর্থাৎ পানির মধ্যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের বেশি করে বিয়োজন হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা জানি যেহেতু পিএইচ এর সাথে হাইড্রোক্সিল আয়নের সম্পর্ক ব্যস্তানুপাতিক, আবার পিওএইচ এর সাথে হাইড্রোক্সিল আয়নের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে যেহেতু হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বাড়তেছে, তো সেক্ষেত্রে পিএইচ এবং পিওএইচ কমবে। কত কমবে বলতো? ছিল 7, তো 7 এর থেকে কম হবে পিএইচ, আবার 7 এর থেকে কম হবে পিওএইচ। তাহলে দেখো কি বলছে এখানে, পিএইচ 7 এর থেকে কম, ওকে, পিওএইচ 7 এর থেকে কম। আচ্ছা, তো এটাই আমাদের রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। তোমরা কমেন্ট করে আনসার গুলো দাও, একটু রেসপন্স করিও, তাহলে ক্লাসটি আশা করি অনেক সুন্দর হবে। তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এখানে বলা হচ্ছে যে কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ। তো আমরা আগে দেখার চেষ্টা করি বাফার দ্রবণটা কি।
আমরা নিশ্চয়ই পড়ে এসেছি বাফার দ্রবণটা কি বলতো। বাফার দ্রবণ হচ্ছে এমন একটি দ্রবণ, বাফার দ্রবণ হচ্ছে এমন একটি দ্রবণ যেখানে হচ্ছে সামান্য পরিমাণ অ্যাসিড কিংবা সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে ওই দ্রবণের ঘনমাত্রার কোনো বা পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ পিএইচটা হচ্ছে আনচেঞ্জ থাকে। আরেকবার বলছি দেখো, আনচেঞ্জড। তো বাফার দ্রবণ হচ্ছে কি এমন একটা দ্রবণ যে দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে কি ওই দ্রবণের ঘনমাত্রা বা পিএইচ হচ্ছে কি অপরিবর্তিত থাকে। তো বাফার দ্রবণকে ভাগ করা হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে অ্যাসিড বাফার বা অ্যাসিডিক বাফার, অ্যাসিডিক বাফার, একটা হচ্ছে বেসিক বাফার বা হচ্ছে ক্ষারীয় বাফার। তো দেখো অ্যাসিডিক বাফারটা আসলে কি বলা হচ্ছে যে দুর্বল অ্যাসিড অর্থাৎ উইক অ্যাসিড প্লাস হচ্ছে তার লবণ, অর্থাৎ উইক অ্যাসিডের সাথে হচ্ছে তার লবণ যদি আমরা নিই তাহলে হচ্ছে কি বলতো অ্যাসিডিক বাফার বা হচ্ছে অ্যাসিডীয় বাফার। আবার যদি দুর্বল ক্ষারের সাথে অর্থাৎ উইক বেসের সাথে তার লবণ যদি আমরা নিই তাহলে হচ্ছে কি হবে বলতো ক্ষারীয় বাফার হবে। আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ধরো হচ্ছে অ্যাসিডিক বাফার, ধরো হচ্ছে CH3 COOH, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে কি একটা দুর্বল অ্যাসিড, তার লবণ কি বলতো CH3 COONA। এটা হচ্ছে কিন্তু অ্যাসিডিক বাফার, কারণ কি বলতো এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড এবং এটা হচ্ছে তার লবণ। আবার হচ্ছে বেসিক বাফার যেটা, সেখানে হচ্ছে একটা দুর্বল ক্ষার নেবো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা দুর্বল ক্ষার এবং তার লবণ হচ্ছে কি বলতো অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে আমরা কি বুঝলাম বলতো বাফার দ্রবণ হচ্ছে কারা, দুর্বল অ্যাসিড এবং তার লবণ এবং দুর্বল ক্ষার এবং তার লবণ। তো আমরা দেখার চেষ্টা করি কি বলছে এখানে। এখানে দেখো অ্যাকুয়াস অ্যামোনিয়া প্লাস সোডিয়াম ক্লোরাইড, এখানে বলা হচ্ছে কি দেখো তো এটা কিন্তু হচ্ছে না, এটা সবল ক্ষার, এটাও কিন্তু হচ্ছে না। আবার হচ্ছে অ্যাকুয়াস অ্যামোনিয়া প্লাস সবল ক্ষার, এটাও কিন্তু হচ্ছে না। এক মিনিট। তো প্রথমটা দেখো তো কি বলছে, বলছে হচ্ছে যে HCOOH আবার হচ্ছে HCOONA, তার লবণ কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ একটা দুর্বল অ্যাসিড এবং সেটা কি দেওয়া আছে দুর্বল অ্যাসিডের লবণ দেওয়া আছে। তাহলে হচ্ছে এর নাম্বারটাই হচ্ছে আমাদের বাফার দ্রবণ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আরিফা ইসলাম ফারিয়া বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, জয় সরকার বলছে হাই। তো পরের কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে নিচের কোনটি সঠিক নয়, আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে বলছে কি বলতো দ্য পিএইচ অফ এ 10^2 মোলার HCl সলিউশন ইজ 2, অর্থাৎ 10^2 মোলার যে ঘনমাত্রা HCl তার পিএইচ হচ্ছে 2। সত্য কথা, কারণ হচ্ছে কি বলতো 10^2 যদি হয় কি মোলার হয় সেক্ষেত্রে পিএইচ কি হয় বলতো, অর্থাৎ 10 এর যে মাইনাস পাওয়ারটা সেটাই হচ্ছে কি তার পিএইচ, অর্থাৎ এটা সত্য কথা, তার মানে এটা হচ্ছে না। বি নাম্বার কি বলছে দেখো দ্য পিএইচ অফ এ 0.01 মোলার Na2CO3 সলিউশন ইজ হায়ার দেন 7। ওকে, কারণ এটা হচ্ছে এটা কি বলতো ক্ষার। তো ক্ষারের ক্ষেত্রে সাধারণত কি বের হয় পিওএস বের হয়, পিএইচ কিন্তু সহজে বের হয় না। তো এটার পিওএস কি হবে বলতো 10^2। তাহলে হচ্ছে কি পিওএস হচ্ছে কত, পিওএস হচ্ছে কত 2, তাহলে পিএইচ হচ্ছে এখানে 12, 14 বিয়োগ 2 12, তাহলে এটা হচ্ছে রাইট আনসার। এটা হচ্ছে না। সিনেমায় বলা হচ্ছে দ্য পিএইচ অফ এ 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ 12, এটাও কিন্তু কি বলতো হচ্ছে না। কারণ কেন বলতো এটাও কিন্তু সত্য কথা। দেখো 0.01 মানে কি 10^2, তো এটার পিএইচ হচ্ছে কত বলতো 2, তাহলে পিএইচ হচ্ছে 12, এটাও ঠিক। দ্য পিএইচ অফ এ 10^9 মোলার HCl সলিউশন ইজ 9, এটা কিন্তু একটা ডাহা মিথ্যা কথা। কেন বলতো, কারণ হচ্ছে অ্যাসিডের পিএইচ কি বলতো, অ্যাসিডের পিএইচ হচ্ছে অলওয়েজ 7 থেকে কম থাকে। যেহেতু HCl হচ্ছে একটা কি শক্তিশালী অ্যাসিড, সেহেতু হচ্ছে তার পিএইচ অবশ্যই 7 থেকে কম হবে, কিন্তু এখানে 9 দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা সঠিক আনসার। বলছে যে কোনটি সত্য নয়, তাহলে হচ্ছে কি বলতো ডি নাম্বারটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার।
তো আনসার হচ্ছে এখানে ডি। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে নিচে কোন অ্যাসিডের কে এর মান, অর্থাৎ কে এটা কি বলতো, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। কে হচ্ছে কি বলতো, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবক অর্থাৎ যে অ্যাসিডের হচ্ছে কে এর মান বেশি সে হচ্ছে তত স্ট্রং। কি বলতো বললাম, যে অ্যাসিডের কে এর মান সবচেয়ে বেশি সে হচ্ছে তত বেশি স্ট্রং। তো বলা হচ্ছে যে কে এর মান সবচেয়ে বেশি কার, তো আমরা দেখবো কোন অ্যাসিডটা সবচেয়ে বেশি শক্তিশালী। তো আমরা কি পড়েছিলাম বলতো, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে অর্থাৎ অক্সিজেন যুক্ত যে অ্যাসিড গুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হয় বলতো, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যা সর্বোচ্চ হয় সে হচ্ছে সবচাইতে শক্তিশালী অ্যাসিড। তো 2 নাম্বারটা দেখো কি বলছে এখানে। আচ্ছা, এ থেকে শুরু করি। তো হচ্ছে অক্সিজেন হচ্ছে -2, তো 4 -8 প্লাস হচ্ছে 2 হচ্ছে +6 এখানে। তারপর হচ্ছে কি বলতো 8, 8 থেকে যদি এক বাদ দিতে হচ্ছে +7 এখানে হচ্ছে +7। দেন হচ্ছে -2 ইন্টু 3 হচ্ছে কত, -6 +1 +5, তো এখানে হচ্ছে +5। দেন হচ্ছে 4 দুগুণা 8 -8 +1 হচ্ছে কত, +7, তো +7। দেখা যাচ্ছে যে বি এবং সি নাম্বারে আসলে দুটোতে আসলে 7 আসছে। তো দেখো এখানে হচ্ছে এইচ BrO4 এবং একটা হচ্ছে কি বলতো এইচ ClO4, দুইটারই কিন্তু কেন্দ্রীয় পরমাণুর জনসংখ্যা হচ্ছে +7 করে। এক্ষেত্রে আমাদের করণীয় কি বলতো, যদি এরকম সিচুয়েশন আসে তো সেক্ষেত্রে আমরা দেখব যে সবচাইতে ছোট মূলকে, যা হচ্ছে যে হচ্ছে সবচেয়ে আকারে ছোট সে হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী এবং সবচাইতে সবল অ্যাসিড। তো এখানে ব্রোমিনের থেকে হচ্ছে কি বলতো ক্লোরিনটা হচ্ছে বেশি ছোট, অর্থাৎ আকারগত দিক থেকে ক্লোরিন হচ্ছে ব্রোমিনের থেকে ক্ষুদ্র, এজন্য ক্লোরিন হচ্ছে কি ব্রোমিনের থেকে বেশি শক্তিশালী। অতএব HClO4 হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড, তার কে এর মান হচ্ছে সবচাইতে বেশি। তো আনসার হচ্ছে এখানে ডি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। তোমরা একটু কমেন্ট করো। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। তো এখানে বলা হচ্ছে নিচের কোনটি অসত্য, অর্থাৎ কোনটি হচ্ছে মিথ্যা। জাহাঙ্গীররা কিন্তু এরকম প্রশ্ন প্রায় চলে আসে, কোনটি অসত্য, কোনটি সত্য নয়, কোনটি মিথ্যা। অসত্য মানে কি বলতো, কোনটি আসলে মিথ্যা। আমরা দেখি অ্যামোনিয়াম ইজ দ্য কনজুগেট। তো আগে আমরা দেখি যে কনজুগেট শব্দটা আসলে কি। তো দেখো কনজুগেট, কনজুগেট শব্দ অর্থ হচ্ছে কি বলতো, অনুবন্ধী, অনুবন্ধী। তো এই শব্দের উৎপত্তি কোথা থেকে বলতো, ব্রনস্টেড লাউরি থিওরি থেকে। আমরা একটু লেখার চেষ্টা করি। ব্রনস্টেড লাউরি একজন বিজ্ঞানী আছেন। তো দেখো তার নামে কিন্তু শুরুতে ব্রো আছে, যে ব্রো। তো আমি মনে রাখছিলাম এভাবে, ব্রো মানে হচ্ছে প্রো, আর প্রো মানে হচ্ছে প্রোটন, প্রোটন। তো ব্রনস্টেড লাউরির যে থিওরি বা মতবাদ সেটা হচ্ছে প্রোটনের সঙ্গে কানেক্টেড। অর্থাৎ আমরা জানি অ্যাসিড কি করে বলতো, অ্যাসিড হচ্ছে প্রোটন ত্যাগ করে। অ্যাসিড প্রোটন হচ্ছে কি করে বলতো, ত্যাগ করে, প্রোটন ত্যাগ করে। দেন হচ্ছে বেস বা হচ্ছে ক্ষার কি করে বলো, এটা হচ্ছে ওই প্রোটনটাকে গ্রহণ করে, প্রোটনটাকে হচ্ছে গ্রহণ করে। তো অ্যাসিড যে একটা প্রোটন ত্যাগ করলো, সে কি ত্যাগ করার পরে আবার অ্যাসিড থাকবে? কোনো অ্যাসিড থাকবে না। সে হচ্ছে কি হবে বলতো, সে হচ্ছে কনজুগেটেড বেসে পরিণত হবে, কনজুগেটেড বেসে পরিণত হবে। আবার হচ্ছে ক্ষার যে একটা প্রোটন গ্রহণ করলো, সে কি আর ক্ষার থাকবে? সে হচ্ছে কি হবে বলতো, কনজুগেটেড অ্যাসিডে রূপান্তর হবে। এই হচ্ছে কথা, কনজুগেটেড অ্যাসিডে পরিণত হবে। অর্থাৎ আগের যে অ্যাসিড সে প্রোটন ত্যাগ করে হচ্ছে কনজুগেটেড বেস বা কনজুগেটেড হচ্ছে কি অনুবন্ধী ক্ষারে পরিণত হয়। আবার হচ্ছে ক্ষার, যে আগে ক্ষার ছিল সে হচ্ছে প্রোটন গ্রহণ করে অনুবন্ধী অ্যাসিডে পরিণত হয়। তো আমরা বুঝলাম বিষয়টা। তো এখন দেখি কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। এ নম্বরে কি বলা হচ্ছে বলতো, অ্যামোনিয়াম ইজ দ্য কনজুগেট অ্যাসিড অফ বেস অ্যামোনিয়াম। ধরি অ্যামোনিয়া যদি একটা বেস হয়, সে একটা প্রোটন কিন্তু গ্রহণ করেছে, তো গ্রহণ করলো ভালো কথা। তো গ্রহণ করার পর কি হবে বলতো, অ্যামোনিয়াম আয়ন পরিণত হবে, +4 পরিণত হইলো। তো আগে সে বেস ছিল, এখন সে একটা প্রোটন গ্রহণ করার পরে হইলো অ্যামোনিয়াম আয়ন। তো বেস থেকে কি হবে, কনজুগেটেড অ্যাসিড হবে। তার মানে হচ্ছে কথাটা সত্য, কিন্তু আমাদের বলছে কোনটি অসত্য, এটা কিন্তু আনসার হচ্ছে না। বি নম্বরে দেখি কি বলছে, অ্যামোনিয়া এন্ড H2O আর কনজুগেট পেয়ার। কখনই না, কারণ অ্যামোনিয়ার সাথে হচ্ছে পানির কোনো সম্পর্কই নেই। এটা হচ্ছে কনজুগেটেড পেয়ারের কথাটা কি মিথ্যা কথা, এটা হচ্ছে সঠিক আনসার।
তারপরে আমরা একটু নিচেগুলো দেখার চেষ্টা করি কি বলছে। হাইড্রোক্সিল ইজ দ্য কনজুগেট বেস অফ অ্যাসিড H2O। H2O যদি একটা অ্যাসিড হয় এবং একটা প্রোটন যদি ত্যাগ করে, অর্থাৎ ধরো H2O একটা কি অ্যাসিড, তো প্রোটন যদি ত্যাগ করে কি হবে বলতো? প্রোটন ত্যাগ করলো পরে হচ্ছে কি হবে? হাইড্রোক্সিল আয়নে পরিণত হবে। তো আগে ছিল সে কি অ্যাসিড, প্রোটন ত্যাগ করে হয়ে গেছে কনজুগেটেড বেস। এর কথা এখানে বলা হচ্ছে হাইড্রোক্সিল ইজ দ্য কনজুগেট বেস অফ অ্যাসিড H2O। এই কথাটা কিন্তু সত্য। আবার দেখো নিচে কি বলছে, হাইড্রোক্সিল অ্যান্ড H2O আর দ্য কনজুগেটেড পেয়ার, অর্থাৎ এখানে হাইড্রোক্সিল আয়ন এবং পানি হচ্ছে কি পরস্পরের অনুবন্ধী জোড়। কারণ কি বলতো, পানি যখন কি করে প্রোটন ত্যাগ করে তখন হচ্ছে হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়, আবার হাইড্রোক্সিল আয়ন যখন প্রোটন গ্রহণ করে তখন হচ্ছে পানিতে রূপান্তর করা হয়। অর্থাৎ এ, সি এবং ডি তিনটি হচ্ছে সত্য কথা, এখানে বি হচ্ছে মিথ্যা কথা। তার মানে কি আনসার হচ্ছে বি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। আরিফা ইসলাম ফারিয়া বলছে ডি নম্বর। কত ডি বলছো আপু? উল্লেখ করে দিবা কত ডি বলছো। মেহেরুন্নেসা বলছে 4-এর ডি নাম্বার। ওকে, আমরা পার করে আসছি। তো নেক্সট কোশ্চেন গুলো আনসার দেওয়ার চেষ্টা করো। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। তো এখানে বলা হচ্ছে নিচের কোনটি বাফার দ্রবণ? আমরা একটু আগে পড়ে আসলাম না বলতো? বাফার দ্রবণ কি বলতো? যে দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও সেই দ্রবণের পিএইচ হচ্ছে অপরিবর্তিত বা আনচেঞ্জ থাকে, তাকে বলা হচ্ছে বাফার দ্রবণ। আমরা পড়েছিলাম বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ, একটা হচ্ছে কি অ্যাসিডীয় বাফার দ্রবণ। তো অ্যাসিডীয় বাফার দ্রবণটা কি বলতো? দুর্বল অ্যাসিড এবং তার লবণ। আর ক্ষারীয় বাফার দ্রবণটা হচ্ছে দুর্বল ক্ষার এবং তার লবণ। তো আমরা একটু দেখার চেষ্টা করি। CH3COOH একটা কি দুর্বল অ্যাসিড, তার সাথে সবল ক্ষার, না এটা হচ্ছে না। দেখি এখানে কি বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কি বলতো? সবল ক্ষার। সবল ক্ষার থাকলে তো কখনই হবে না, এটা হচ্ছে না। HCl এবং সোডিয়াম ক্লোরাইড, এখানে HCl হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড, এটাও কিন্তু হচ্ছে না। তো আলটিমেটলি হচ্ছে কি বলতো, CH3COOH এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড এবং CH3COONA হচ্ছে সেই দুর্বল অ্যাসিডটির লবণ, অর্থাৎ এটি হচ্ছে একটা বাফার দ্রবণ। আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। তো এখানে বলা হচ্ছে কোন জোড়া অ্যাসিডের তীব্রতার ক্রম ভুল, অর্থাৎ কোনটি শক্তিশালীর দিক থেকে আসলে ভুল প্রমাণ করতে হবে আমাদেরকে। তো দেখার চেষ্টা করো, আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি কি বলছে এখানে। CH2 CH3 আমরা একটু উল্লেখ করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে। তো তোমরা একটু লেখার চেষ্টা করো। NB 1 নম্বর হচ্ছে যার অ্যালকাইল মূলক যত ছোট, অ্যালকাইল মূলক বা হচ্ছে একে আর দ্বারা প্রকাশ করতে পারি, যত ছোট সে তত শক্তিশালী, দেন আমরা বলতে পারি 2 নাম্বার, যার সাথে যত বেশি এক্স মানে হচ্ছে হ্যালাইট, হ্যালোজেন মৌল যেগুলো আছে হ্যালাইট, যার সাথে যত বেশি এক্স বা হ্যালোজেন বা হ্যালাইট মৌল যুক্ত থাকে সে হচ্ছে তত বেশি স্ট্রং বা শক্তিশালী। আবার আমরা পড়েছিলাম কি বলতো, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জ্বালন সংখ্যাটা সবচেয়ে বেশি, সে হচ্ছে তত বেশি শক্তিশালী অ্যাসিড। আবার আমরা পড়েছিলাম হ্যালোজেন মৌলের ক্ষেত্রে অর্থাৎ হাইড্রোসিডের ক্ষেত্রে কি বলতো, হাইড্রোজেন আয়োডাইড, নেক্সট হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, দেন হচ্ছে কি বলতো হাইড্রোজেন ক্লোরাইড, দেন হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। অর্থাৎ আকারের ক্রমে হচ্ছে কি বলতো বৃদ্ধি পাচ্ছে হাইড্রোসিডের তীব্রতা। তো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি বলছে। ফার্স্ট অফ অল দেখো কি বলছে, CH3COOH অর্থাৎ অ্যালকাইল মূলকটা হচ্ছে ছোট, এটা হচ্ছে একটা বড় অ্যালকাইল মূলক, অর্থাৎ এটা হচ্ছে ইথাইল মূলক। অর্থাৎ কি বলতো, এটা হচ্ছে সঠিক আনসার, অর্থাৎ তীব্রতার ক্রম ভুল, এটা সঠিক, এটা মানে আনসার হচ্ছে না। বি নাম্বার দেখো কি বলছে, তো এখানে হচ্ছে হ্যালোজেন মূল যুক্ত আছে মানে কি বেশি শক্তিশালী, এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে না। দেন হচ্ছে এখানে দেখো অক্সো অ্যাসিড, অর্থাৎ আমাদের কি করতে হবে বলতো, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করতে হবে। তো এখানে হচ্ছে অক্সিজেন -2 × 3 হচ্ছে -6 +1 হচ্ছে +5, দেন হচ্ছে অক্সিজেন -2 × হচ্ছে 4 -8, হাইড্রোজেন হচ্ছে +1 +7, এটা হচ্ছে কি সঠিক, এটাও কিন্তু আনসার হচ্ছে না। আমাদের বলছে কি বলতো কোনটি ভুল, অর্থাৎ ভুলটা বের করতে বলছে আমাদেরকে। আবার এখানে দেখো হাইড্রোজেন ফ্লোরাইড কিন্তু HCl থেকে কি বলতো কম সক্রিয়, কারণ বলতো কি এটাকে আমরা বললাম না, হাইড্রোজেন আয়োডাইড ইজ গ্রেটার দেন কি হাইড্রোজেন ব্রোমাইড ইজ গ্রেটার দেন HCl ইজ গ্রেটার দেন হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। তো দেখো এখানে কিন্তু উল্টাটা হয়েছে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ভুল কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝতে পেরেছো। তোমরা একটু আনসারগুলো কমেন্টে জানাও।
পরের কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে, তো এটা একটু তোমরা আনসার করো দেখি, পারো কিনা। একটু আগে আমরা পড়ে আসলাম সুন্দরভাবে। এগুলো হচ্ছে অক্সিলারি সিট, তো তোমরা একটু ট্রাই করো। সময় হচ্ছে 30 সেকেন্ড। দ্রুত জানাও, দ্রুত। আর পরের কোশ্চেনে চলে যাব। সুদেশনা দাস বলছে 7-2 নম্বর। আমরা তো 7 পার করে আসছি। মেহরুন্নেসা বলছে 7-2 নম্বর। তোমরা 8 নম্বরটা আনসার করো, 8 নম্বরটা দ্রুত। ওকে, মেহরুন্নেসা বলছে 8-2 নম্বর। আমরা একটু দেখার চেষ্টা করি নিচের কোনটি দুর্বলতম অ্যাসিড। তো এখানে যদি দেখো তোমরা, এখানে হচ্ছে কত, অক্সিজেন -2 × 4 হচ্ছে কত, -8 + 1 হচ্ছে +7। অক্সিজেন হচ্ছে কত, +6। এখানে এখানে হচ্ছে +7। আর এখানে হচ্ছে কত বলতো, +5। অর্থাৎ সবচাইতে কম কার বলতো, নাইট্রিক অ্যাসিডের। তো আনসার হচ্ছে আমাদের 2 নম্বর। তো হচ্ছে মেহরুন্নেসা এবং হচ্ছে সুদেশনা দাস। মেহরুন্নেসা বলছে 2 নম্বর রাইট আনসার, কিন্তু সুদেশনা দাস বলছে বি নম্বর। বি নম্বরটা কেমন হবে? আরেকবার দেখো এখানে কি বলছে। এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ কত বলতো, +7। আবার হচ্ছে কত, সালফার হচ্ছে +6, ক্লোরিন হচ্ছে +7। সবচাইতে ছোট কে বলতো, নাইট্রিক অ্যাসিডের হচ্ছে নাইট্রোজেন। এখানে কি বলছে, দুর্বলতম অ্যাসিড মানে কি, যার কেন্দ্রীয় জনসংখ্যা সবচেয়ে ছোট সে হচ্ছে দুর্বলতম অ্যাসিড। হচ্ছে আনসার হচ্ছে বি নম্বর। আর একটু মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। এখানে বলা হচ্ছে নিচের কোন পিএইচ মানের দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি। তো হাইড্রোক্সিল হচ্ছে সাধারণত পিওএইচ এর সঙ্গে জড়িত, এটা পিএইচ এর সঙ্গে জড়িত না। তো আমরা আগে দেখি কি বলতো, পিওএইচ সমান কি, -log of হাইড্রোক্সিল আয়ন। আবার দেখো পিওএইচ সমান লেখা যায় আবার 14 হচ্ছে পিএইচ, 14 পিএইচ। তো 14 থেকে আমরা পিএইচ এর মানটা বিয়োগ করব, করে দেখবো যে পিওএইচ টাকার সবচাইতে কম আসে। যার পিওএইচ সবচাইতে কম তার হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি। কারণ কি বলতো, পিওএইচ প্রপোর্শনাল টু 1 হাইড্রোক্সিল অ্যাসিডের ঘনমাত্রা, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। যার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বেশি তার পিওএইচ কম, যার পিওএইচ বেশি তার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সবচাইতে কম। তো দেখো এখানে আমরা লাস্ট থেকে দেখি, 14 থেকে হচ্ছে 5.5 বিয়োগ করলে কত আসে বলতো, 9.5 আসে। এখানে 14 থেকে 2.3 বিয়োগ করলে হচ্ছে আসতেছে এখানে 12.7। 14 থেকে 7.4 বিয়োগ করলে আসতেছে হচ্ছে এখানে 6.6। 14 থেকে 9.5 বিয়োগ করলে আসতেছে হচ্ছে কত বলতো, 5.5। তোমরা এখানে দেখার চেষ্টা করো, সবচাইতে ছোট হচ্ছে কিন্তু 5.5, অর্থাৎ পিওএইচ সবচাইতে ছোট হচ্ছে 5.5, অর্থাৎ এ নাম্বারটা। তো পিওএইচ সবচেয়ে ছোট মানে কি বলতো, পিওএইচ যার সবচাইতে ছোট তার হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সবচাইতে বেশি। তো আমাদের সঠিক আনসার হচ্ছে এ নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। ওকে, আচ্ছা, তো এটা তোমরা আনসার দাও। সেম কোশ্চেন, এটা দেখি পারো কিনা। লোকজন কমতেছে কেন?
শেষ পর্যন্ত ক্লাস করো, পরে কিন্তু আর অনেক ভালো এমসিকিউ আছে, অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। দ্রুত আনসার দাও, দ্রুত। মেহরুন্নেসা বলছে সি নম্বর। উল্লেখ করে দিতে হবে কত নম্বর কোশ্চেন আনসার দিচ্ছ, কমেন্টে অবশ্যই লিখে দিবে, নাহলে বোঝা যাচ্ছে না যে তুমি কি বলছো। আচ্ছা দেখো, আমরা একটু বলি। বলা হচ্ছে যে এসিডের তীব্রতার ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু অক্সো এসিড সেখানে হচ্ছে কত, -4 + 1 হচ্ছে কত, +3, আর এখানে হচ্ছে +6। সত্য কথা এটা। এখানে হচ্ছে -8 + 1 হচ্ছে +7, হচ্ছে কত, -8 + 2 হচ্ছে +6। এটা হচ্ছে মিথ্যা কথা, কারণ বলতো কেন, কারণ যার 6 কিন্তু ছোট, এটা হচ্ছে কি বলতো, মিথ্যা। তো 3 নম্বরটা আর করতে হচ্ছে না, একটা বাদ দিলে অটোমেটিক ভাবে অ্যান্সার বেরিয়ে আসতেছে। আনসার হচ্ছে 1 এবং 3। কি বলতো, আনসার হচ্ছে 1 এবং 3, অর্থাৎ সি নম্বর হচ্ছে আমাদের সঠিক আনসার। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। তো এখানে বলা হচ্ছে যে পাতিত পানিকে খোলা পাত্রে রেখে দিলে কিছুদিন পর পিএইচ কত হবে। আমরা একটু দেখি, আসলে বোঝার চেষ্টা করি যে পাতিত পানি মানে আসলে কি। এটা হচ্ছে বলতো কি, ডিস্টিলড ওয়াটার। ডিস্টিলড ওয়াটার। তো পাতিত পানি মানে হচ্ছে পানিকে আগে হচ্ছে ফোটানো হয়েছে, ফোটানোর পরে কি হচ্ছে আবার ফুটিয়ে আবার ঠান্ডা করা হয়েছে। তো প্রথমে হচ্ছে বাষ্পীভবন, দেন হচ্ছে কি শীতলীকরণ, অর্থাৎ এটা করার ফলে পানির ভিতরে যত খনিজ পদার্থ ছিল, লবণ ছিল, বা হচ্ছে বিভিন্ন ধরনের দূষক পদার্থ ছিল, সব কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ পানিটা কিন্তু এখন কি খাঁটি হয়ে গেছে, বা হচ্ছে পিওর ওয়াটার যেটাকে বলা হচ্ছে। তো এই পিওর ওয়াটারটা যদি তোমরা খোলা পাত্রে রেখে দাও, তো খোলা জায়গায় রাখলে কি হবে বলতো, বাতাসে কার্বন ডাইঅক্সাইড আছে না, তো বাতাসে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি বলতো পানির সাথে বিক্রিয়া করবে, H2O প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বাতাসের কার্বন ডাই অক্সাইড হচ্ছে পানির সাথে বিক্রিয়া করবে, পরে কি তৈরি করবে বলতো, কার্বনিক অ্যাসিড H2CO3। তো যেহেতু কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে, তাহলে কি অ্যাসিডি হচ্ছে না। অ্যাসিডি হলে কি হবে বলতো, অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, পিএইচ 7 থেকে কম হয়, তাহলে কি হচ্ছে পিএইচ হবে << 7। আশা করি বুঝতে পেরেছো। তো আনসার হচ্ছে কি বলতো, পিএইচ <<7, অর্থাৎ আনসার হচ্ছে বি নাম্বার। আনসার হচ্ছে কি বলতো, বি নাম্বার। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। এখানে বলা হচ্ছে নিচের কোন প্রক্রিয়ায় পিএইচ কমে যায়। একটু আগে আমরা বললাম খাবার পানিকে ফোটালে পিএইচ কিন্তু কমে যায়, এটাও কিন্তু সত্য। বাট তার থেকে বেশি উপযুক্ত কি বলতো, নলের মাধ্যমে খাবার পানিতে মুখ দিয়ে বুদবুদ সৃষ্টি করলে। বুদবুদ মানে কি বলতো, তোমার মুখের যে শ্বাস ছাড়তেছে পানিতে, সেখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানির সঙ্গে মিশিয়ে তৈরি করতেছে হচ্ছে কার্বনিক অ্যাসিড, অর্থাৎ H2CO3। তার মানে কি হচ্ছে বলতো, অ্যাসিডি হওয়ার কারণে পিএইচ কমে যাচ্ছে, এটা কিন্তু একটা উৎকৃষ্ট উদাহরণ। আর ডি নাম্বারটা হচ্ছে কম প্রিফারেবল, এর জন্য আমরা এ নাম্বারটা নিব, ঠিক আছে। চলে যাচ্ছে পরের কোশ্চেনে। এখানে বলা হচ্ছে মানব রক্তে কোন বাফার দ্রবণ বিদ্যমান। আমরা নিশ্চয়ই জানি হচ্ছে কি বলতো, মানুষের রক্তে কিন্তু বাফার দ্রবণ রয়েছে। কেন রয়েছে বলতো, কারণ হচ্ছে মানুষের রক্তে অনেক সময় কি যদি অ্যাসিড বা ক্ষারের পরিমাণ বেড়ে যায়, যখন হচ্ছে মানুষের রক্তে অ্যাসিড বাড়ে, তখন বলা হচ্ছে কি বলতো অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস। আবার যখন হচ্ছে ক্ষার বাড়ে, তখন বলা হচ্ছে কি বলতো অ্যালকালিসিস। অ্যালকালিসিস, অ্যালকালিসিস। আচ্ছা, অ্যালকালিসিস। তো আমরা নিশ্চয় জানি যে মানব দেহে যদি ±0.5, অর্থাৎ 0.5 পরিমাণ পিএইচও যদি কম বেশি হয়, তাহলে মানব জীবন হচ্ছে হুমকির মুখে পড়ে যায়। এজন্য হচ্ছে সৃষ্টিগত ভাবে আমাদের শরীরে রক্তের মধ্যে বাফার দ্রবণ দেওয়া আছে। সেগুলো হচ্ছে কি বলতো, আমি ভাই মনে রাখি, আপু, ভাই। তো আপুর সহায়তা কি বলতো, আন্তঃকোষীয় বাফার, আন্তঃকোষীয় ফসফেট। আপুর সহায়তা হচ্ছে আন্তঃকোষীয় ফসফেট। পুর পথে হচ্ছে কি বলতো, প্রোটিন বাফার, প্রোটিন বাফার। দেন হচ্ছে ভাই, এটাকে অনেকে বাই বলে, ভাই অনেকে বলতো কি বলতো বাই বলে। বাই মানে হচ্ছে কি বাইকার্বনেট বাফার, বাইকার্বনেট, বাইকার্বনেট হচ্ছে বাফার।
তোমরা কিন্তু ভাবে এটাকে মনে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ ভুলবা না। তো বলা হচ্ছে কি মানুষের রক্তে 3 ধরনের বাফার থাকে, এটা হচ্ছে কি বলতো আন্তঃকোষীয় ফসফেট বাফার, প্রোটিন বাফার, একটা হচ্ছে বাইকার্বনেট বাফার। আমরা একটু দেখার চেষ্টা করি কি বলছে এখানে। এটা কিন্তু কি রক্তের বাফারের মধ্যে পড়তেছে না, সোডিয়াম, এটা হচ্ছে না। বি নাম্বারে দেখো এই যে ফসফেট কিন্তু দেওয়া আছে এখানে, অর্থাৎ আমরা একটু আগে বললাম কি বলতো আন্তঃকোষীয় ফসফেট বাফার কিন্তু মানুষের রক্তে আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে রক্তের মধ্যে বিদ্যমান আছে বি নাম্বারটা, অর্থাৎ কি সোডিয়াম বাইফসফেট এবং হচ্ছে ফসফরিক অ্যাসিড, আন্তঃফসফেট বাফার। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। এখানে বলা হচ্ছে যে মাতৃদুগ্ধের পিএইচ মান কত। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে বাচ্চা যখন দুগ্ধ পান করে তখন কিন্তু মায়ের কোলে বাচ্চা কি নড়াচড়া করে, তাই না? অনেক সময় হামাগুড়ি দেয় না? তাহলে হচ্ছে কি বলতো 9-6 করে, কি বলতো 9-6 করে বাচ্চা দুগ্ধ পান করার সময়, কিন্তু বাচ্চা 9-6 করে, অর্থাৎ আনসারটা কি হচ্ছে বলতো 6.6 থেকে 6.9। এটা হচ্ছে মাতৃদুগ্ধের পিএইচ। তো আনসার হচ্ছে বি নাম্বার, 9-6 করে। আশা করি কখনো ভুল হবে না। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। তো বলা হচ্ছে যে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত। এই থার্ড ব্র্যাকেট মানে কি বলতো, এটা হচ্ছে কনসেন্ট্রেশন বোঝায়। কনসেন্ট্রেশন প্রেশন মানে হচ্ছে কি ঘনমাত্রা। তো আমরা নিশ্চয়ই জানি কি বলতো যে বিশুদ্ধ পানির পিএইচ কত, পিএইচ হচ্ছে 7। তো এখন মান বসাবো সমীকরণে। তো পিএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। পিএইচ এর মান কত বলতো বিশুদ্ধ পানির 7, ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। তো এই মাইনাস লগ কি বলতো মানে হচ্ছে 10 এর উপর মাইনাস পাওয়ার। তো এটাকে বাম দিকে নিয়ে আসলে কি হবে 10 ইনভার্স -7 হয়ে যাবে, ইকুয়াল টু হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তো আনসারটা কি হচ্ছে বলতো, আনসার হচ্ছে 10 ইনভার্স -7 মোল পার লিটার, হচ্ছে ঘনমাত্রার একক বা ইউনিট। একজন বলছে 15 বি নাম্বার, রং আনসার দিয়েছো চৈতি দাস। নীলাদেব বলছে 15 সি নাম্বার রাইট আনসার, সঠিক উত্তর দিয়েছো তোমরা। এবং হচ্ছে চৈতি দাস তুমি ভুল করলে কেন? ভুল করা যাবে না, বুঝতে পেরেছো? চলে যাচ্ছি পরের কোশ্চেনে। আচ্ছা, করলাম এটা। বলা হচ্ছে নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী ক্ষার। শক্তিশালী ক্ষার আমরা নিশ্চয়ই কি জানি বলতো, গ্রুপ বরাবর হচ্ছে উপর থেকে যখন নিচের দিকে নামে তখন হচ্ছে পরমাণুর আকার কিন্তু বাড়ে। আকার বাড়লে হচ্ছে তীব্রতা বৃদ্ধি পায়, অর্থাৎ কি সবলতা বৃদ্ধি পায় বা ধাতুর ধর্ম বৃদ্ধি পায়। যেমন হচ্ছে একটা ধর্ম হচ্ছে কি বলতো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তো এক্ষেত্রে দেখো একটা গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1। 1 নম্বর গ্রুপের ক্ষেত্রে হচ্ছে যখন উপর থেকে নিচে নামতেছে তখন কিন্তু পরমাণুগুলো কি হচ্ছে বলতো সবলতা বাড়তেছে। তো সবার নিচে যে অবস্থান সে হচ্ছে সবল ক্ষার। এটা বিক্রিয়া আমরা নিচে পড়েছিলাম যে সিজিয়াম হচ্ছে কি বলতো পানির সঙ্গে বিক্রিয়া করবে, ওটা হচ্ছে কি তৈরি করবে সিজিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। তো আনসার হচ্ছে ডি নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো। নীলাদেব বলছে 16 ডি নাম্বার সঠিক আনসার, ধন্যবাদ। পরের প্রশ্নটা দেখো কি বলছে, নিচের কোনটি বাফার দ্রবণ হিসেবে ক্রিয়া করে বলতো। আচ্ছা আমরা দেখি একটু। তো বলছে CH3COO শুধু লবণ দিতে কখনো বাফার হয় না। আবার হচ্ছে HClO3, আবার হচ্ছে KClO3, দুটোই হচ্ছে অ্যাসিড। এটা হচ্ছে কি বলতো বাফার হচ্ছে না। HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ সবল অ্যাসিড সবল খাদ্য দিয়ে কখনো কিন্তু বাফার হয় না। বাফার মানে কি বলতো দুর্বল অ্যাসিড তার লবণ, সবল দুর্বল খাদ্য তার লবণ। তো এখানে কিছুই নাই, দেওয়া আছে হচ্ছে হিউম্যান ব্লাড। আমরা একটু আগে দেখলাম না মানুষের রক্ত হচ্ছে বাফার দ্রবণ হিসেবে কাজ করে। তো আনসার হচ্ছে কি বলতো এখানে এ নাম্বার, হিউম্যান ব্লাড। পটাশিয়াম ডাইক্লোরাইড বলছে 17 এ নাম্বার। নীলাদেব বলছে 17 ডি নাম্বার। 17 ডি নাম্বার কেমন হয় আপু? শুধু লবণ দিয়ে কি বাফার হয় কখনো? বাফার হইতে হলে কি কি লাগে বলতো দুর্বল অ্যাসিড প্লাস হচ্ছে কি বলতো তার লবণ, তার লবণ, আবার হচ্ছে সবল অ্যাসিড, না সরি
সবল অ্যাসিড না। আবার হচ্ছে কি দুর্বল ক্ষার প্লাস হচ্ছে তার লবণ, অর্থাৎ দুটোই কিন্তু থাকতে হবে, একটা থাকলে কিন্তু হবে না, বুঝছো? তো হচ্ছে হিউম্যান ব্লাড হচ্ছে কি বলতো বাফার হিসেবে কাজ করে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে নিম্নের কোন ঘনমাত্রায় সর্বাধিক বিয়োজন হয়? তো বিয়োজন মানে কি বলতো? বিয়োজনের কথা বললেই হচ্ছে একজনের নাম মনে করতেছে, তার নাম হচ্ছে বলতো কি, নাম হচ্ছে ওয়াসওয়াল্ট। কোথায় গেল কোশ্চেনটা? নাম হচ্ছে বিজ্ঞানী ওয়াসওয়াল্ট। ওয়াসওয়াল্ট। তার সূত্র হচ্ছে লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্র। সূত্রটি হচ্ছে এরকম যে হচ্ছে কি বলতো, কে এ ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার সি। এখানে কে হচ্ছে কি বলতো বিয়োজন ধ্রুবক, অর্থাৎ এসিডের যে বিয়োজন ধ্রুবক, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা এবং সি হচ্ছে কনসেন্ট্রেশন বা হচ্ছে ঘনমাত্রা। তো আমাদের কে এখানে লাগবে না, এখন লাগবে হচ্ছে কি বলতো সি এবং হচ্ছে আলফার মধ্যে যে সম্পর্ক। তো আমরা লিখতে পারি হচ্ছে আলফা ইকুয়ালস লিখতে পারি হচ্ছে রুট ওভার কে এ বাই হচ্ছে কত সি। তো এখান থেকে আমরা লিখতে পারি আলফা প্রপোর্শনাল টু 1/√সি, অর্থাৎ আলফার সঙ্গে অর্থাৎ বিয়োজন মাত্রার সঙ্গে হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার সম্পর্ক হচ্ছে কি বলতো বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ একে অপরের উল্টা। তো যার ঘনমাত্রা বেশি সে হচ্ছে কম বিয়োজিত হবে, আর যার ঘনমাত্রা সবথেকে কম সে হচ্ছে বেশি বিয়োজিত হবে। তো আমাদের বলছে কি এখানে সর্বাধিক বিয়োজিত হয়, অর্থাৎ ঘনমাত্রা সবচেয়ে কম কার। তো এখানে 0.0 মানে হচ্ছে 10^2, এটা হচ্ছে 10^3, দশমিকের পর 3 ঘর, 4 ঘর 10^4, এটা হচ্ছে দেওয়া আছে 5 ঘর 10^5। তো 10^5 মানে কি বলতো, মানে ঘনমাত্রা সবচেয়ে কম, যে মোলার হচ্ছে ঘনমাত্রা একক। তো 10^5 হচ্ছে সবচেয়ে কম ঘনমাত্রা, আর যার ঘনমাত্রা সবচেয়ে কম তার হচ্ছে কি বলতো বিয়োজন মাত্রা সবচেয়ে বেশি। আনসার হচ্ছে 18 নম্বর। আশা করি বুঝতে পেরেছো। পটাশিয়াম ডাইক্লোরাইড বলছে 18 নম্বর সঠিক আনসার। নীলাদেব বলছে 18 নম্বর। ওকে, রাইট। চলে যাচ্ছি পরের প্রশ্নে। বলা হচ্ছে নিচের কোন দ্রবণের পিএইচ সর্বাধিক? পিএইচ হচ্ছে সর্বাধিক। তো এখানে সবগুলো কিন্তু অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার দেখো সবগুলোর কনসেন্ট্রেশন কিন্তু সেম দেওয়া আছে। যদি এরকম কখনো হয় যে কনসেন্ট্রেশন সেম, বলছে কোনটি শক্তিশালী কোনটি দুর্বল, তোমরা নিচে বুঝতে পারতেছো এখানে কি বলতো যে কার্বনিক অ্যাসিড হচ্ছে সবচেয়ে দুর্বল একটা অ্যাসিড, ঠিক আছে? তাহলে কি বলতো আনসার হচ্ছে এখানে 2 নম্বরটা। এমনিতে এটা তোমার পারবা না যে কার্বনিক অ্যাসিড কি বলতো সবচেয়ে দুর্বল একটা অ্যাসিড। সো যে অ্যাসিড যত বেশি শক্তিশালী তার পিএইচ হচ্ছে তত কম। স্ট্রং অ্যাসিড পিএইচ কি বলতো কম, দুর্বল অ্যাসিড হচ্ছে কি পিএইচ হচ্ছে কি বলতো বেশি। আশা করি বুঝতে পেরেছো। কমেন্টে একটু আনসার দেওয়ার চেষ্টা করো। চলে যাচ্ছে পরের প্রশ্নে, দেখি কি বলছে। এখানে বলা হচ্ছে মানুষের রক্তের পিএইচ কত? খুব ইজিয়েস্ট একটা কোশ্চেন, কিন্তু আমরা বায়োলজিতে পড়ে আসছিলাম, তাই না? তো মানুষের রক্তের পিএইচ কত বলতো? 7.35 থেকে হচ্ছে 7.45। এটার গড় মান হচ্ছে 7.40, অর্থাৎ যদি দুটাকে যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে 7.40 আসবে। এটা হচ্ছে অ্যাভারেজ একটা মান। তো আনসার হচ্ছে এখানে কি বলতো 7.4। দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, এই জন্য শূন্য এখানে দেয়নি। আশা করি বুঝছো। চলে যাচ্ছি পরের কোশ্চেন। তো এখানে বলছে সরি, বলা হচ্ছে নিচের কোনটির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি? তো এখানে পিএইচ দেওয়া আছে, আমরা কি করেছিলাম বলতো? পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, অর্থাৎ পিএইচ এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে হাইড্রোজেন আয়নের। যার হচ্ছে পিএইচ বেশি তার হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কম। আমাদের বলছে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি মানে কি বলতো যার পিএইচ হচ্ছে সবচেয়ে কম। সবচেয়ে পিএইচ কম হচ্ছে কার বলতো? সি নাম্বার, পিএইচ 2.5। এটাই হচ্ছে কি বলতো পিএইচ কম মানে হচ্ছে ঘনমাত্রা বেশি। আনসার হচ্ছে সি নাম্বার।
পটাশিয়াম ডাইক্লোরাইড বলছে 21 এ নাম্বার। 21 এ নাম্বার কেমনে হয় ভাই, একটু বোঝাও আমাকে। নীলাদেব বলছে 21 সি নাম্বার রাইট অ্যান্সার। আরেকবার বলছি দেখো, তো পিএস এর সাথে সম্পর্ক হচ্ছে কি বলতো, হাইড্রোজেনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই যে মাইনাস লগ আছে না, মাইনাস লগটা কি বলতো, ব্যস্তানুপাতিক সম্পর্ককে বোঝাচ্ছে। তো তার মানে আমরা বুঝতে পারতেছি কি বলতো, যার ঘনমাত্রা বেশি তার পিএস কম, আবার যার পিএস বেশি তার ঘনমাত্রা সবচেয়ে কম। তো পিএস কম কার, 2.5, তার মানে হচ্ছে সর্বাধিক ঘনমাত্রা হচ্ছে এখানে। আশা করি বুঝছো এবারে। চৈতি দাস বলতে সি নাম্বার রাইট অ্যান্সার। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো এখানে বলা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে HCl, সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2O এর ডেলিস, এটা হচ্ছে বিক্রিয়ার এনথালপি। বিক্রিয়ার এনথালপি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এগুলো পরীক্ষায় প্রায়ই চলে আসে। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা, বোঝার কোনো উপায় নেই আসলে। তোমার মনে রাখবা হচ্ছে কি বলতো, সবল অ্যাসিড, সবল অ্যাসিড প্লাস সবল ক্ষার, সবল ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে তাদের ডেলিস ডিগ্রি, যেটাকে বলা হচ্ছে কি বলতো বিক্রিয়ার এনথালপি, বিক্রিয়ার এনথালপি হচ্ছে কি বলতো, হবে হচ্ছে -57.34, -57.34। তোমাদের বইয়ে হচ্ছে এরকম একটা ছক দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবে, বুঝছো। এটা আসলে কোনো ট্রিক্স নাই অবশ্য, তোমরা নিজের ইচ্ছে মতো মনে রাখতে পারো। ঠিক আনসার কি হচ্ছে বলতো, -57.34। তো আনসার হচ্ছে এখানে এ নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। চৈত্র দাস বলছে হুম, আচ্ছা। চলে যাচ্ছে পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে কি বলতো, নিম্নের পরিবর্তন কোন ধরনের এনথালপি। তো আমরা একটু দেখার চেষ্টা করি। হচ্ছে আগে ছিল অণু, এই যে দেখো Cl2, আগে কি ছিল বলতো, অণু ছিল, এখন হয়ে গেছে হচ্ছে পরমাণু। অণু থেকে পরমাণু হয়ে গেছে, তার মানে কি বলতো, ঊর্ধ্বপাতন বিক্রিয়া না, কখনই না। বাষ্পীয়করণ বিক্রিয়া না, ল্যাটিস না, কখনই না। এটা হচ্ছে একটা পরমাণুকরণ বিক্রিয়া। কারণ হচ্ছে কি বলতো, অণু থেকে হচ্ছে পরমাণুতে রূপান্তর করা হয়েছে, তার মানে হচ্ছে একটা পরমাণুকরণ বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। চৈতি বলছে 22 ক নাম্বার, পার করে আসছি। পরে কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করো। চলে যাচ্ছে পরের প্রশ্নে। বলা হচ্ছে নিম্নোক্ত পরিবর্তন কোন প্রকারের এনথালপি। আবারও এনথালপি কথাটা এখানে উল্লেখ করা আছে। দেখো হচ্ছে পানি দেওয়া আছে এখানে, আগে ছিল সলিড, মানে হচ্ছে কঠিন ছিল আগে, এখন হয়ে গেছে কি বলতো, লিকুইড হয়ে গেছে, অর্থাৎ তরল হয়ে গেছে। তো কঠিন থেকে তরল কখন হয় বলতো, যখন হচ্ছে তাকে গলানো হয়, গলানো হয় বা মেল্টিং করা হয়, মেল্টিং, যখন হচ্ছে মেল্টিং করানো হয় বা হচ্ছে গলানো হয়, তখন হচ্ছে সলিড থেকে লিকুইড হয়ে যায়। তো কি বিক্রিয়া হবে বলতো, এটা হচ্ছে এক ধরনের গলন বিক্রিয়া বা হচ্ছে মেল্টিং বিক্রিয়া। আশা করি বুঝছো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো বলা হচ্ছে সবল অ্যাসিড এবং সবল ক্ষারের প্রশমন তাপের মান কোনটি। একটু আগে আমরা বললাম না, সবল অ্যাসিড এবং সবল ক্ষার যদি বিক্রিয়া করে সেক্ষেত্রে এনথালপি কি হয় বলতো, এটাকে বললাম আমরা এনথালপি। এনথালপি হচ্ছে কত হয়, -57.34। তো আমরা দেখি কি আছে, -55.22 না, -55.37, -60 হচ্ছে না। তো এখানে দেখা হচ্ছে 37 আছে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 34 এর কাছাকাছি। তো এখানে বি এবং সি হচ্ছে দুটোই রাইট আনসার, দুটোই আসলে সেম দেখতেছি। তো আনসার হচ্ছে কি, যে কোনো একটা দিয়ে হবে আসলে, দুইটা দেখানোর কখনো প্রয়োজন হয় না। তোমরা যদি কখনো দেখো যে পরীক্ষায় দেখো যদি যে কোশ্চেনের মধ্যে দুইটা অপশন হচ্ছে, তাহলে তোমরা কখনোই দুইটা দাগাবো না, কারণ দুইটা দাগলে কিন্তু কেটে দিবে, বুঝছো। অবশ্যই একটা কোশ্চেন দাগাবো, তোমার কাছে যেটা সঠিক মনে হবে সেটাই তুমি দাগিয়ে দিবে, ঠিক আছে। কখনো দুইটা দাগানো যাবে না, নাহলে কিন্তু কেটে দিবে, বুঝছো। 26 নম্বরে বলা হচ্ছে প্রাকৃতিক গ্যাসকে বায়ুতে দহন করলে কি কি উৎপন্ন হয়। তো প্রাকৃতিক গ্যাসটা কি বলতো, এটা হচ্ছে মিথেন। যখন হচ্ছে বায়ুতে কি থাকে, অক্সিজেন থাকে, দিলাম অক্সিজেন, হচ্ছে দহন করবো অর্থাৎ তাপ দিব, দিলে কি হবে বলতো, দিলে হচ্ছে এই যে মিথেন এবং অক্সিজেন বিক্রিয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, দেন হচ্ছে পানি তৈরি করবে, প্লাস হচ্ছে হিট বা তাপ উৎপন্ন করবে।
তো আশা করি বুঝতে পেরেছো কি বলছি। তো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে কি পানি তৈরি করবে এবং তাপ উৎপন্ন করবে। তো কোথায় গিয়ে আছে, এখানে কিন্তু নাই, এখানেও নাই। কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন এটাও কিন্তু না। কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি তৈরি করবে। আশা করি এটাই হচ্ছে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। দেখি তোমরা কি বলছো। নীলাদেব বলছে 26-এর সি নাম্বার। কেমনি আপু 26-এর কি সি নাম্বার? আসলে 26-এর তো ডি নাম্বার। দেখো না এখানে কি বলছে, বলছে যে প্রাকৃতিক গ্যাসকে বায়ুতে দহন করলে কি কি উৎপন্ন হবে। তো প্রাকৃতিক গ্যাস মানে কি? মিথেন। বায়ুতে আছে অক্সিজেন, বিক্রিয়া করে দাও, করলে তৈরি হচ্ছে কি বলতো? কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, দেন হচ্ছে পানি তৈরি হচ্ছে, দেন হচ্ছে হিট বা তাপ তৈরি হচ্ছে। তো আনসার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি। আশা করি বুঝতে পেরেছো এবার। ওকে, বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে বলছে নিচের কোনটির বন্ধন শক্তির মান সবচেয়ে বেশি? বন্ধন শক্তি আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে কি আছে বলতো? ক্লোরিনের সাথে আয়োডিন, ক্লোরিনের সাথে ব্রোমিন, কার্বনের সাথে, সরি আবার বলি, ভুল করে বলছি। তো কার্বনের সঙ্গে আয়োডিন আছে, আছে হচ্ছে ব্রোমিন, আছে হচ্ছে ক্লোরিন, আছে হচ্ছে ফ্লোরিন। তো তোমরা একটু দেখো যে ইলেকট্রোনেগেটিভিটি, একটা কথা আছে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি বা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ঋণাত্মকতা। যার ইলেকট্রোনেগেটিভিটি সবচাইতে কম সে হচ্ছে তত বেশি কি করে বলতো? আয়নিক বন্ধন বা সবল বন্ধন গঠন করে থাকে। তো এখানে ফ্লোরিন, যার হচ্ছে আয়োডিন, ব্রোমিন এবং ক্লোরিনের থেকে সবচেয়ে কম কি বলতো? ইলেকট্রোনেগেটিভিটি রয়েছে। এক্ষেত্রে কি বলতো? আনসার হচ্ছে ডি নাম্বার। কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে হচ্ছে বেশি। এজন্য হচ্ছে ফ্লোরিন কি করেছে? কার্বনের সঙ্গে অধিক শক্তিশালী বন্ধন তৈরি করেছে। আনসার হচ্ছে ডি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। এখানে বলা হচ্ছে এল অ্যাকুয়াস, আচ্ছা বিএম অ্যাকুয়াস, লবণ এবং পানি। ও আচ্ছা, তো দেখো যদি কোথাও দেখো যে লবণ ও পানি তৈরি হয়েছে, তো লবণ ও পানি কোথায় তৈরি হয় বলতো? অ্যাসিড প্লাস বেস, অর্থাৎ সবল অ্যাসিড এবং সবল ক্ষার বা অ্যাসিড বা ক্ষার বিক্রিয়া করে হচ্ছে সল্ট এবং পানি তৈরি করে। আমরা নিশ্চয়ই জানি এটা, খুব ইজিয়েস্ট একটা কোশ্চেন। তো অ্যাসিড এবং পানি দিয়ে তৈরি করে এই বিক্রিয়াটার নাম কি বলতো? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, অ্যাসিড এবং পানি তৈরি বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। আনসার হচ্ছে ডি নাম্বার। পটাশিয়াম ডাইক্লোরাইড বলছে 28-এর ডি নাম্বার, রাইট আনসার। নীলাদেব বলছে 28-এর ডি নাম্বার, রাইট আনসার। চলে যাচ্ছি পরের প্রশ্নতে। এখানে বলা হচ্ছে কি বলতো? 0.01 মোলার, 0.01 কি হইল? তো 0.01 মোলার CH3COOH অর্থাৎ ইথাইনিক অ্যাসিডের জলীয় দ্রবণে ওই অ্যাসিডের শতকরা বিয়োজন হচ্ছে 4.2% হলে ওই অ্যাসিডের দ্রবণে হচ্ছে এর মোলার ঘনমাত্রা কত হবে? তো মোলার ঘনমাত্রা নির্ণয় একটা সূত্র আছে, আমরা জানি। মোলার ঘনমাত্রা নির্ণয় সূত্র হচ্ছে আলফা ইন্টু সি। কি বললাম বলতো? আলফা ইন্টু সি, এটা হচ্ছে মোলার ঘনমাত্রা নির্ণয়ের সূত্র। তো ওখানে আলফা হচ্ছে কি বলতো? বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা। আর সি হচ্ছে কি বলতো? কনসেন্ট্রেশন বা হচ্ছে ঘনমাত্রা। তো আমরা মান বসাই দেবো এখানে। আলফা কত বলছে বলতো? 4.2%, মানে কি 4.2%। আমরা একটু এটা হিসাব করার চেষ্টা করি। 4.2 বাই হচ্ছে 100, মানে হচ্ছে 0.42। আমি রাইট? ওকে, 0.42, 0.42 ইন্টু হচ্ছে সি কত এখানে বলতো? সি হচ্ছে 0.01 মোলার। তো হচ্ছে 0.01 মোলার। তো আমরা একটু দেখি, আমরা একটু হিসাব করার চেষ্টা করি। তো আমরা যদি এখানে 4.2 লিখি, অর্থাৎ দশমিকের পর হচ্ছে 2 ঘর, তাহলে হচ্ছে কি 10 ইনভার্স, বলেছি না এই কথা, দেখি 4.2% হচ্ছে, আচ্ছা বলেছে এক জায়গায়। তো আবার দেখো, একবার মিশাই দিচ্ছি। আচ্ছা একবার দেখো, সূত্র হচ্ছে কি বলতো? আলফা সি।
আলফা হচ্ছে বিয়োজন মাত্রা কত 4.2%। তো 4.2% মানে কি বলতো 4.2 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 100, এটা করলে হচ্ছে 0.042 আসবে, বুঝছো 0.042 আসবে। তো বসাই 0.042 ইন্টু হচ্ছে সি কত বলতো কনসেন্ট্রেশন কত 0.01 মোলার, 0.01 মোলার। তো আমরা লিখতে পারি হচ্ছে 4.2 ইন্টু 10 ইনভার্স 2, দশমিকের পরে হচ্ছে 2 ঘর 4, এই জন্য হচ্ছে 10 ইনভার্স 2 হয়েছে। দেন হচ্ছে 1 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 2, দশমিকের পরে হচ্ছে 2 ঘর, 2 ঘর পরে কিন্তু 1 আছে। তো এখন দেখো 4.2 হচ্ছে আমাদের কমন, এবং 10 ইনভার্স 2 10 ইনভার্স 2 হচ্ছে 10 ইনভার্স 4 হয়ে যাচ্ছে, 10 ইনভার্স 4 কিন্তু হয়ে যাচ্ছে। তো আনসার আলটিমেটলি কি হচ্ছে বলো তো 4.2 ইন্টু 10 ইনভার্স 4 মোলার। আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু আনসার না, এখানে কিন্তু প্লাস দেওয়া আছে, অবশ্যই কি মাইনাস হবে, বুঝছো। ওকে, নীলাদেব বলছে বুঝছি ভাইয়া। আর নাহিদ আলম বলছে 29-এর এ নাম্বার রাইট আনসার। নীলাদেব বলছে 29-এর এ নাম্বার সঠিক আনসার দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের পিএইচ কত। তো ক্ষারের কিন্তু ডিরেক্ট পিএইচ বের হয় না, পিওএইচ বের হয়, আমরা জানি নিশ্চয়ই। পিওএইচ মানে কি বলতো মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, থার্ড ব্র্যাকেট হবে এখানে, ভুল করা যাবে না, হাইড্রোক্সিল আয়ন। তো পিওএইচ আগে বের হয়, তারপর হচ্ছে পিএইচ বের হবে। তো মাইনাস লগ অফ কত দেওয়া আছে বলতো 0.123, অর্থাৎ 1 ইন্টু 10 ইনভার্স 3, অর্থাৎ দশমিকের পর কিন্তু 3 ঘর আছে। তো 1 ইন্টু 10 ইনভার্স 3। তো এরকম যদি থাকে মাইনাস লগের ক্ষেত্রে হচ্ছে মাইনাস মাইনাস কাটা যাবে, লগ যদি থাকে তাহলে হচ্ছে কি 10 ইনভার্সের যে পাওয়ারটা সেটা হচ্ছে তার পিএইচ, ডিরেক্ট হচ্ছে এখানে 3। যদি সামনে 1 আছে 1 এর কোনো ভ্যালু হবে না। তো আনসার হচ্ছে কি পিএইচ হচ্ছে 3। আমাদের বলছে কি বলতো, আমাদের বলছে হচ্ছে পিএইচ বের করতে, আমরা বের করছি বলতো পিওএইচ বের করছি। তো পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ ইকুয়াল টু হচ্ছে কত বলতো 14। তো আমরা হচ্ছে পিওএইচ জানি, লাগবে হচ্ছে পিএইচ। তো পিএইচ সমান কি হচ্ছে 14 মাইনাস হচ্ছে কত 3, তো হচ্ছে 11। তো আনসার হচ্ছে ডি নাম্বার, 11 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। নীলাদেব বলছে 30-এর ডি নাম্বার সঠিক আনসার। নাহিদ আলম বলছে 30-এর ডি নাম্বার, ওকে রাইট। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। ওকে, এখানে বলা হচ্ছে যে 4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত। তো আমরা একটা সূত্র পড়েছিলাম নিশ্চয়ই, সেটা হচ্ছে ডাব্লু ইন্টু হচ্ছে কি বলতো এস এম ভি ভাগ হচ্ছে 1000। কখন 1000 দ্বারা ভাগ করতে হবে, যখন হচ্ছে ভিটা হচ্ছে মিলিত থাকবে, তখন হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু যদি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এস এম ভি লিটার থাকে, তাহলে হচ্ছে 1000 দিয়ে কিন্তু ভাগ করতে হবে না। কিন্তু দেখো এখানে ডাব্লিউটা হচ্ছে ওজন, এসটা হচ্ছে ঘনমাত্রা, এমটা হচ্ছে কি ভর, ভিটা হচ্ছে আয়তন। কিন্তু এখানে যদি কি দেওয়া থাকে বলতো, যদি হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা শর্টকাট নিয়ম ইউজ করতে পারি। সেটা হচ্ছে কি বলতো ডিরেক্ট হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে 10x ভাগ হচ্ছে এম। এক্সটা হচ্ছে এখানে শতকরা, কোশ্চেনে যা দেওয়া থাকবে সেটা আবার বসাবো। আর এমটা হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা। তো আমরা দেখি কি আসে এখানে, এস ইকুয়াল টু কি আসতেছে 10 ইন্টু কত পার্সেন্ট বলতো 4%, ওখানে 4 বসাইলাম। এবার হচ্ছে ভর সংখ্যা, সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, দেন হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 1। তো 16 1 17 আর 23 হচ্ছে 40, সো 40, উপরেও 40 নিচেও 40, তাহলে হচ্ছে কি বলতো 1। কিন্তু আনসারে কিন্তু 1 নাই, কেন বলতো 1 নাই, কেন বলতো 1 নাই, কারণ এখানে বলছে পিএস, আমাদের বের হয়েছে কি বলতো, আমাদের বের হয়েছে পিওএস। কারণ কি এটা হচ্ছে একটা ক্ষার, ক্ষারে কিন্তু কখনো ডিরেক্টলি কি বের হয় না বলতো পিএস বের হয় না, আগে পিওএস বের করতে হয়। তো এখন দেখো পিওএস বের হয়েছে আমাদের, পিওএস প্লাস হচ্ছে পিএস কত 14, আমরা জানি না 14, পিএস কত হবে, পিএস হচ্ছে কত 14 মাইনাস হচ্ছে কত পাইছি আমরা 1 পাইছি না, তো 1 আলটিমেটলি হচ্ছে 13 হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পিএস। আশা করি বুঝতে পেরেছো। তো আনসার হচ্ছে এখানে সি নাম্বার। নীলাদেব বলছে 31-এর এই নাম্বার, কেমন 31-এর নাম্বার হয় আপু, আমাকে একটু বোঝাই দিতে পারবা।
কেমনে 31 এর হচ্ছে? আরেকবার দেখো কি বলছি বলো তো। এটা হচ্ছে একটা ক্ষার, বুঝছো? ক্ষারে কিন্তু ডিরেক্টলি পিএইচ বের হয় না, আগে পিওএইচ বের করতে হয়। তো পিওএইচ যখন আমরা বের করলাম তখন পাইছিলাম কত বলো তো? 40 ভাগ করলে হচ্ছে 1 পাইছিলাম। তো পিওএইচ প্লাস পিএইচ সমান হচ্ছে 14। 14 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা পাচ্ছি পিএইচ 13 আসতেছে, বুঝছো? আনসার হচ্ছে সি নাম্বার। আশা করি এবার বুঝছো। নীলাদেব, বুঝছো এবারে? চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে 0.025 মোলার HCl দ্রবণের পিএইচ মান কত? একটা অ্যাসিড, তো পিএইচ ডিরেক্টলি বের করা যাবে। তো হচ্ছে পিএইচ সমান কি বলতো? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। তো মাইনাস লগ অফ হচ্ছে কত বলতো? 0.025। এটা মানে কি বলতো? মানে হচ্ছে কত? 2.5 অত হচ্ছে 2 ঘর দশমিকের পরে ইন্টু হচ্ছে 10^2। আমরা একটা ট্রিক্স নিশ্চয়ই জানি যে কি বলতো, 10-এর পাওয়ারটাই হচ্ছে পিএইচ। বাট একটা কথা আছে এখানে, এটা তখনই প্রযোজ্য হবে যখন হচ্ছে এখানে 1 থাকবে, অর্থাৎ 1 ইন্টু 10^2 যদি থাকতো তাহলে হচ্ছে পিএইচটা ডিরেক্টলি বসাতে পারতাম হচ্ছে 2। বাট এখানে কিন্তু 2.5 আছে, অর্থাৎ কি এক্স্যাক্টলি কিন্তু 2 হবে না। তো কি হবে আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমাদের কিছু জিনিস এখানে মনে রাখতে হবে। সেটা হচ্ছে লগ 2 এর মান হচ্ছে 0.3, লগ 3 এর মান হচ্ছে 0.5, লগ 4 এর মান হচ্ছে 0.6 এবং হচ্ছে লগ 5 এর মান হচ্ছে কত বলতো? 0.7 এবং লগ 6 এর মান হচ্ছে 0.8। তোমরা যদি এগুলো মনে রাখো তাহলে তোমাদের কোশ্চেন সলভ করার সময় অনেকটা হেল্প করবে আশা করি। তো দেখো আমরা কি বলছিলাম বলতো? পাইছিলাম হচ্ছে পিএস ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ কত পাইছিলাম? 2.5 ইন্টু 10^2। তো 2 আসছিল আমাদের, কিন্তু 2.5 যেখানে আছে 2.5 এর জন্য কিন্তু কিছু পিএস বাদ যাবে, অর্থাৎ লগ 2.5 পরিমাণ হচ্ছে এই মানটা হচ্ছে এখান থেকে বাদ যাবে, 2 থেকে বাদ যাবে। তো আমরা কি 2.5 এর মান জানি? আমাদের হাতে তো ক্যালকুলেটর নেই, তাহলে হিসাব করবো কিভাবে বলতো? তো আমরা জানি কিন্তু 2 এর মান কিন্তু আমরা জানি, লগ 2 এর মান হচ্ছে 0.3। তো 2.5 কি বলতো? আর একটু কি হবে? ধরো একটু বেশি হবে মানটা, ধরো 0.4 হইলো, ধরে নিবা হচ্ছে 0.4 হইলো, বুঝছো? আমরা 2 এর ভ্যালু কিন্তু জানি 0.3, তো 2.5 ধরো 0.4 হবে সাডেনলি ধরো, বা হচ্ছে তুমি ধরতে পারো। তো যদি 0.4 বিয়োগ করে এখান থেকে কি হবে বলতো? 1.6 আসতেছে বা এর কাছাকাছি আসতেছে। তো আনসার হচ্ছে কি 1.6। 1.3 কিন্তু কখনো হবে না, এটা হচ্ছে কি অনেক বেশি কিন্তু পার্থক্য হয়ে গেছে। তাহলে আনসারটা কি হচ্ছে বলতো? 1.6। আশা করি বুঝতে পেরেছো। নীলা বলছে 32 এর নাম্বার, রাইট? চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে সম আয়তনের 0.1 মোলার হচ্ছে CH3COONA এবং হচ্ছে 0.0 মোলার হচ্ছে CH3COOH মিশ্রণের পিএইচ কত? তো একটা দুর্বল অ্যাসিড এবং হচ্ছে একটা দুর্বল অ্যাসিডের লবণ, দুইটা একসাথে থাকে মানে কি বলতো? একটা বাফার দ্রবণ, হচ্ছে একটা বাফার সলিউশন। আমরা কিন্তু অ্যাসিড এবং ক্ষারের কিন্তু পিএইচ এবং পিওএইচ বের করা শিখছিলাম, কিন্তু বাফার দ্রবণের ক্ষেত্রে কিন্তু ওই নিয়মটা প্রযোজ্য হবে না। এখানে হচ্ছে বাফার দ্রবণের ক্ষেত্রে যদি আমরা পিএইচ এবং পিওএইচ বের করতে চাই তাহলে একজন বিজ্ঞানীর নাম আছে, তার নাম হচ্ছে হেন্ডারসন হ্যাসেলবাক। তার একটা সমীকরণ কিন্তু আছে, এটা হচ্ছে বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচ এবং পিওএইচ বের করার সময় হচ্ছে ইউজ করা হয়। তো তার মতে হচ্ছে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ সল্ট কনসেন্ট্রেশন অফ সল্ট ভাগ হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। আবার যদি বেস হয় তাহলে কি হচ্ছে? পিওএইচ সমান হচ্ছে, যেহেতু হচ্ছে বেস তাহলে এটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে, এটা হচ্ছে বেসের ক্ষেত্রে বা হচ্ছে ক্ষারের ক্ষেত্রে। তো কি হচ্ছে বলতো? পিওএইচ ইকুয়াল টু হচ্ছে পিকেবি, যেহেতু অ্যাসিড, বি মানে হচ্ছে বেস, এ মানে হচ্ছে অ্যাসিড। তো পিকেবি প্লাস হচ্ছে লগ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই হচ্ছে কনসেন্ট্রেশন অফ বেস। এই সমীকরণ থেকে আমাদের হিসাব করতে হবে, যেহেতু এটা একটা বাফার দ্রবণ বা বাফার সলিউশন। চলো আমরা হিসাব করে দেখি কি হয়।
সূত্র কি বলতো এখানে? আমাদের লাগবে হচ্ছে পিএস সমান হচ্ছে পিকেএ প্লাস হচ্ছে লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই হচ্ছে কনসেন্ট্রেশন অফ হচ্ছে অ্যাসিড। যদি অ্যাসিড দেওয়া আছে এখানে অ্যাসিড। তো এখন দেখো কি বলছে, পিকে এর মান কিন্তু এখানে দেওয়া আছে, যে পিকে সমান হচ্ছে 4.76। তোমরা বসাই এখানে 4.76 বসাইলাম। লগ অফ সল্টের কনসেন্ট্রেশন কত বলো তো? এই যে এটা হচ্ছে সল্ট, CAA 0.1 মোলার, 0.1 মোল ভাগ অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে 0.01 মোলার, 0.01 মোলার। তো এখন দেখো হিসাব করার সুবিধাতে হচ্ছে উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করো। তো 4.76 প্লাস, যদি 100 দ্বারা গুণ করো তাহলে এখানে কত আছে বলতো? ধরুন 100 গুণ হচ্ছে 100, এখানে আসবে হচ্ছে 10 আর নিচে আসবে হচ্ছে 1। এই যে 100 দুটো শূন্য আর দুটো শূন্য কাটা যাবে, বুঝছো? তাহলে নিচে আসতে 1, তাহলে হচ্ছে এখানে লগ 10, লগ 10। আর লগ 10 মানে কি বলতো? আমরা জানি লগ 10 ভ্যালু হচ্ছে 1। কত বলতো? লগ 10 ভ্যালু হচ্ছে 1। তাহলে 4.76 প্লাস হচ্ছে 1 যোগ করলে আস্তে আস্তে 5.76। তো আশা করি আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে কি বলতো? এ নাম্বার। তো সবাই বুঝতে পেরেছো আশা করি। নীলাদেব বলছে 0.1, নীলাদেব বলছে 0.1। কি বলছো বুঝতে পারি নাই। আচ্ছা, এটাই মনে হয় লাস্ট কোশ্চেন ছিল আজকের। এই কোশ্চেনের মাধ্যমে হয়তো আমাদের ক্লাসটি আজকে শেষ হয়ে যাচ্ছে। তো আশা করি ক্লাসটি সবাইকে অনেক ভালো লেগেছে। আর দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।